রাংপো ব্রিজ ক্রস করে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট করে দেখো ট্রেনে বেরোচ্ছি ওই জন্য যে বুকুর মাকে বলেছিলাম শিটং যাওয়ার কথা। বুকুর মা বললো না শিটং যাবো না, বুকুর জন্য মন খারাপ করছে। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম নর্থ বেঙ্গল। আজ আমাদের বাড়ি যাওয়ার পালা, আজ আমাদের বাড়ি যাওয়ার তারা। ঠিক তিস্তা নদীর পাড় দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। ফাঁকা শুনশান, যেহেতু সকালবেলা দুই একটা গাড়ি নিচ থেকে উপরে উঠছে। অ্যাকচুয়ালি এই সময় এখনো অ্যাভেলেবেল গাড়ি হয়নি রাস্তায়। এটাই হচ্ছে সকাল সকাল বেরোনোর একটা ফায়দা। রাস্তা ফাঁকা পাওয়া যায়, নিজের মন মতন, নিজের ইচ্ছে মতন, নিজের খুশি মতন বাইক চালানো যায়। দেখো পরিবেশটা দেখো, আকাশে পেঁচা তুলোর মতো মেঘ। আর আমরা প্রায় চলে এসেছি তিস্তা বাজারের কাছাকাছি। তিস্তা নদী এইখানে খরস্রোতা খানিকটা কম। পাহাড়ের উপরে যেমন প্রচুর খরস্রোত থাকে তেমন সেখানে নয়, যেহেতু আস্তে আস্তে নিচে নামছে। তবে হ্যাঁ, আমাদের সমতলের থেকে অনেক বেশি। তো ওই বাজার, আবার বাজার, ছোট ছোট বাজার, পাহাড়ি বাজার, এখনও দোকানপাট সেভাবে খোলেনি। আর ওই যে তিস্তা নদীর উপর ব্রিজ, আমরা ডান দিকে নিচে নেমে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ধরে নিলাম। ওই রাস্তাটা ধরে দেখো আমরা সোজা বেরোবো। আর ডান দিকে তিস্তা নদী। তিস্তা নদী থেকে প্রচুর বালি তোলা হচ্ছে, পাথর তোলা হচ্ছে, যার জন্য রাস্তায় ধুলোবালি আছে। যত নিচের দিকে নামছি তত আস্তে আস্তে পলিউশনের ফিল হচ্ছে, কিন্তু এখনও অতটা হয়নি যতটা আমাদের বাড়ির কাছে দেখা যায়। এখনও কিছু সিকিমের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যেগুলো ট্যুরিস্টদের নিয়ে নিচে নামছে। আর কিছু কিছু গাড়ি আছে। এই যে ব্রিজ, তিস্তা নদীর ওপর বাঁদিকে দেখো রেলওয়ের কাজ হচ্ছে। এই যে বড় বড় পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই রেল যাবে, গ্যাংটককে কানেক্ট করবে শিলিগুড়ির সাথে। তো এই ব্রিজ টপকে আমরা এখন ঢুকে যাব বাঁদিকে। এই বাঁদিকের রাস্তাটা ধরেই সোজা টান টান বেরোবো আমরা শিলিগুড়ির দিকে। আর এই যে বাঁদিকে দেখো এখনও কিছু বাজার বসেছে, কিছু বসেনি। কিছু কিছু জায়গায় দোকানপাট খুলে গেছে। আর এই যে তিস্তা নদীর জল দেখো কেমন পরিষ্কার। বর্ষার সময় কিন্তু তিস্তা নদীর জলের এই রঙটা থাকে না। বর্ষার সময় রঙটা চেঞ্জ হয়ে ঘোলাটে হয়ে যায় যখন বৃষ্টি হয়। বর্ষা বলতে পাহাড়ে যখন বৃষ্টি হয় তিস্তার জল পুরো ঘোলাটে হয়ে যায়। এখন কিন্তু নীলাবো নীলাবো একটা কালার, কখনো কখনো ক্যামেরায় সবুজ সবুজও মনে হতে পারে। খালি চোখে দেখলে নীলাবো নীলাবো মনে হচ্ছিল, আর ক্যামেরায় সবুজ সবুজ লাগছে। আর আমার সামনে যাচ্ছে গাড়ি, আমি গাড়িকে ক্রস করছি না, কারণ এই রাস্তায় ওভারটেকিং মানেই বিপদ। সরু রাস্তা, তারপর উপর থেকে যারা উঠছে তারা সাইড ধরেই উঠছে, বাদিক থেকে যারা নামছে নিচে তারাও সাইড ধরে নামছে। পাহাড়ে রাইড করার বা ড্রাইভ করতে গেলে এই নিয়মটা তোমাকে মানতেই হবে, বা এই নিয়মে তোমাকে গাড়ি চালাতে হবে, না হলে খুব মুশকিল। কারণ ছোট রোড, সরু রোড, সবাই যার যার সাইড ধরেই উঠে নামে। যারা নামে তারা বাদিক ধরে নামবে, যারা উঠবে তারাও বাদিক ধরে উঠবে নর্মালি। এখানে খানিকটা জায়গা ভেঙেছে দেখো। কোনোদিন এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, এর আগের বার যখন এসেছিলাম হালকা ফুলকা ল্যান্ডস্লাইড ছিল। আর ওই যে পাহাড়ের উপর দিয়ে উঁকি মারছে সূর্য মামা, ওই যে তিস্তার চর পড়েছে দেখো। উপর থেকে নুড়ি কাকর বালি নিয়ে এসে তিস্তা নদীতে চর পড়েছে। চরে যাওয়ার ইচ্ছে হলো, কিন্তু যাওয়ার রাস্তা জানি না কোথায়। তার থেকেও বড় বড় হচ্ছে তারা, বাড়ি যাওয়ার তারাটা রয়েছে, যার জন্য রাস্তা খোঁজার সময় নেই। কোনো একদিন যদি আসি, সময় হয়, তাহলে নামবো। বৃষ্টি বর্ষার সময় নয়, অন্য কোনো সময়। আর দেখো সামনে এই যে কমলা লেবু নিয়ে বসে গেছে একটা বোন, সাজিয়ে সাজিয়ে বিক্রি করছে, বলছে দার্জিলিংয়ের অর্গানিক কমলা লেবু। অ্যাকচুয়ালি এগুলো দার্জিলিংয়েরই কমলা লেবু, কারণ বাইরের থেকে এনে তো বিক্রি করবে না। তাই আমি বোনটাকে বললাম তোমার একটা ছবি তুলবো, তুমি লেবুর কাছে গিয়ে দাঁড়াও। বুঝতে পারছিল না হয়তো হিন্দি, ইশারায় বুঝলো। তো ছবি তুলে নিয়ে আমরা চলে আসলাম। এখান দিয়ে সার বেঁধে দেখো কমলা লেবু বিক্রি করছে সব। বহু মহিলারা বিক্রি করছে, পুরুষ মানুষ কম দেখলাম, মহিলারাই দেখছি কমলা লেবু বেশি বিক্রি করছে। রাস্তার পাশ দিয়ে সব বসে গেছে, দাঁড়িয়ে গেছে কমলা লেবু নিয়ে। তো ওগুলোকে ক্রস করে চলে আসলাম। এখন দেখো ট্যুরিস্ট ভেহিকেল প্রচুর উঠছে, একটু বেলা হয়েছে যার জন্য ট্যুরিস্ট ভেহিকেল উঠছে। যারা সারা রাত ট্রেন জার্নি করে এনজিপি বা শিলিগুড়িতে নেমেছে তারা প্রত্যেকেই গাড়ি ধরে নিয়েছে। গাড়ি ধরে নিয়ে পাহাড়ে ওঠার যে একটা ফিল, এই রাস্তা দিয়ে প্রথম যে উঠবে শিলিগুড়ি থেকে নেমে ছোট গাড়ি ধরে, শিলিগুড়ি থেকে যারা পাহাড়ে উঠবে, সে দার্জিলিং হতে পারে, সিকিম হতে পারে, গ্যাংটক হতে পারে, সিকিমের অন্যান্য জায়গা, মানে মোদ্দা কথা হচ্ছে পাহাড়ে যারা উঠবে তাদের কাছে এই ফিলটা সত্যিই অসাধারণ। আমি যখন প্রথমবার এসেছিলাম সেই ফিলের কথা এখনও ভুলতে পারিনি। এখন তো বারবার আসি, মাঝে মাঝে আসি, তো সেই ফিলটা
আর পাই না প্রথম দিনের ফিলটা। দেখতে দেখতেই আমরা চলে আসলাম সেবক কালীবাড়ি। এই যে উপরে যেই মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে এইটাই সেবক কালীবাড়ি। এখানে বহু মানুষ আছে, তার মান্নাত করে পুজো দেয়। আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের, তার কারণ জয় দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের যে দাদা সুরজিৎ দা, এই সুরজিৎ দা আজকে এসছে, শিলিগুড়িতে নেমেছে, দাদা যাবে শিটং। তো বলেছিল যে রাস্তায় দেখা করব, কিন্তু এত গাড়ি ঘোড়া যাচ্ছে, বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে কোন গাড়িতে আছে না আছে। তবু আমরা একটা ওয়েট করলাম, ওয়েট করলে দাদাকে ফোন করলাম। দাদা যে লোকেশন দিল সেই লোকেশনের হিসাবে এখনো অনেকটা দেরি আছে। তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, তবু বগুর মা বললো দাঁড়াও একটু ভিডিও করে নিই। বগুর মা নামলো, নেমে ভিডিও করছে। কোনো একদিন সময় হলে আমরা এই কালী মন্দিরে পুজো দেব। বগুর মা দেখো একটা দোকানের সামনে চলে গেছে। এই দোকানে সব সাজানো গোছানো রয়েছে, ফুল ফল যা যা লাগে মায়ের পুজো দেওয়ার জন্য, আমের পাতা, ফুল, তুলসী পাতা, আরও যেসব দুর্বা ঘাস, তারপরে এই যে ফুলের মালা, যা যা প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে পুজো দিতে সেইগুলোই দাদা বিক্রি করছে। আর বগুর মাকে আমি ডেকে নিলাম, বললাম যে বেশিক্ষণ দেরি করব না, আমাদের বেরোতে হবে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে বলে বগুর মাকে ডেকে নিয়ে আবার শুরু করে দিলাম আমাদের জার্নি। এই সেই পাহাড়ে ওঠার প্রথম জঙ্গলটা, যেই জঙ্গলে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে মাঝে মাঝে পাইথন পাওয়া যায়, পাইথন দেখা যায় রোড ক্রস করে, যার জন্য এখান দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে। এই জঙ্গলটা দিয়েই ওঠার সময় মনটা ভালো হয়ে যায়, একটা পাহাড় পাহাড় ফিল চলে আসে, কত সুন্দর জঙ্গল। এখানে অনেক রকম জীবজন্তু আছে, দেখিনি এখনো অবধি। আমি শুধু একবার যাওয়ার সময় হাতি দেখেছিলাম। আর চলতে চলতেই আমরা চলে আসলাম দেখো আর্মি এরিয়ার মধ্যে। বাঁদিকে ডান দিকে অনেক আর্মির ক্যাম্প, সিআইএসএফ, সিএসএফ, অনেক ডিফেন্সের ক্যাম্পগুলো রয়েছে। বগুরমাকে বললাম শুধু তো রাস্তার ভিডিও করছো, একটু নিজের ভিডিও করো। বগুরমা ক্যামেরা ঘুরে নিয়ে নিজের ভিডিও করতে শুরু করলো। আমি বললাম যে আমাকে একটু দাও। বগুরমা প্রথমে দিতে চাইছিল না, পরে দেখি দেয় কিনা। তো দেখো তাকিয়ে আছে, আর ওরও নাকি মন খারাপ করছে, পাহাড়কে ছেড়ে যাচ্ছে, পাহাড়কে বাই বাই করে যাচ্ছে। স্বাভাবিক, মনটা একটু খারাপ হবেই। এই পাহাড় থেকে চলে যাওয়ার মুহূর্তটা সত্যিই খারাপ লাগে, আবার কবে ফিরে আসব, কবে দেখব, ঠিক তো থাকে না, যার জন্য মনটা খারাপ হয়। তো বগুরমাকে আগার রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু ক্যামেরাটা দাও, আমাকে একটু ক্যামেরায় নাও। তো বগুরমা বললো তুমি চালাও, আমি তোমাকে রেকর্ড করে নিচ্ছি। ঠিক আছে তাই করো। বগুরমা আমাকে ক্যামেরা এখনও দিল না। আমরা দুজন হাসি মজা করতে করতে, আনন্দ ফুর্তি করতে করতে বেরিয়ে আসছি। আর আমাদের পিছনে একটা আর্টিকা রয়েছে। এই রাস্তাটা ক্রস করে গেলেই জঙ্গলটা আস্তে আস্তে কমতে থাকবে। এই রাস্তাটার থেকেই জঙ্গলটা মোটামুটি আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। বেশিরভাগই শাল গাছ, সেগুন গাছ, এই সমস্ত গাছই এই জঙ্গলে বেশি দেখা যায়। আর আমি যেটা পরে রয়েছি এটা হচ্ছে LS2 এর হেলমেট। বুগুর মা যেটা পরে রয়েছে সেটা স্টিল বার্ডের হেলমেট। এটা আমি বুগুর মাকে আমার রাইডের ইকুইপমেন্ট কেনার আগেই কিনে দিয়েছিলাম, যার জন্য গ্রাফিক্স হেলমেট ওর নেই। পরে কিনে দেবো কোনোদিন সময় হলে, বা রাইডে আসার আগে একবার। আমরা প্রত্যেকেই খুব আনন্দ করতে করতে নামছি, আনন্দ করতে করতে ঘুরেছি। দেখো বুকুর আমার হাত দিয়ে কি দেখাচ্ছে, ওইভাবে নাকি উড়েছে নন্দীর পিঠে চেপে। আর আমি পুরো রাস্তাটাই রাইড করেছি, বুকুর মাকে দিইনি রাইড করতে, কারণ রাস্তায় অনেক ভিড় ভাট্টা রয়েছে বলে দিইনি। বাড়ির কাছাকাছি হলে দিই ওকে চালাতে, চালায় মাঝে মাঝে। কিন্তু আমার বসে থাকতে ভালো লাগে না, পিছনে বসে থাকলে খুব কষ্ট হয়। বগুর মা দেখি ভালোই বসে থাকে, পিছনে কষ্ট করে হোক যেভাবে হোক বসে থাকে। ও বসে থেকে থেকেই আমার পিছনে পিছন চলে। ওই আবার মন খারাপ হয় বুগুর জন্য, বুগুকে রেখে আসলে। বুগু আসলে অনেক আনন্দ পেত। বুগু তো এখন বড় হয়ে গেছে, আমার সম্ভব নয়। এইবার বুগুর মা আমার হাতে ক্যামেরাটা দিয়েছে, আমি বললাম দাও আমি একটু ভিডিও করি। বুগুর মা আমার হাতে ক্যামেরাটা দিল, আমি আবার বুগুর মার হাতে ক্যামেরাটা রিটার্ন করে দিলাম। দেখো বুগুর মা পিছনের ভিডিও করছে, ছেড়ে যাওয়ার ভিডিও, জঙ্গলকে ছেড়ে যাওয়ার ভিডিও, পাহাড়কে ছেড়ে যাওয়ার ভিডিও, ভালোবাসার জায়গাগুলোকে ছেড়ে যাওয়ার ভিডিও। স্বাভাবিক মন খারাপ হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আবার আসবো আমরা, আবার কোনোদিন সময় পেলে আসবো। তো পুরো রাস্তাটা ক্রস করে আমরা এখন চলে এসেছি কালিয়াচক। দেখো সমতলে এসেছি, জ্যাম। শিলিগুড়ির ভিডিও আর করিনি, এর আগের ভিডিওগুলোতে করেছি। শিলিগুড়ির ভিডিও আর কি করব। দেখো আলটিমেট জ্যাম এখানে শুরু হয়ে গেছে, গাড়ি ঘোড়া, হিঞ্জি গিঞ্জি, অটো টোটো মিলেমিশে একটা একাকার। তো এই পরিস্থিতির জন্যই কালিয়াচককে বাইপাস করতে হতো অথবা ফ্লাইওভার করতে হতো। NH12 কর্তৃপক্ষর কাছে আমার এটাই অনুরোধ, বা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমার একটা রিকোয়েস্ট, যে এই কালিয়াচককে যেন পুরোপুরি ফ্লাইওভার করে দেওয়া হয়, পুরোপুরি
এটাকে টপকে গিয়ে যেন নামায়, কারণ এইখানটায় এসেই কষ্টটা হয়, এখানটায় এসে সময়টা লাগে। পুরো গিঞ্জি এলাকা, পুরো লোকজন মানুষ বোঝাই, ও তার সঙ্গে গাড়ি ঘোড়া, এত গাড়ি ঘোড়া থাকে যে টপকানো বড় মুশকিল হয়ে যায়। আর একের পিছনে এক না গিয়ে এদিক ওদিক ঢুকিয়ে দিয়ে ব্যাস রাস্তা জ্যাম, দাঁড়িয়ে থাকো এবার ঘন্টার পর ঘন্টা। তো আমাদের বাইক ছিল বলে যাই হোক আমরা বেরিয়ে চলে আসলাম। আমাদের 5 দিনের নর্থ সিকিম রাইড কমপ্লিট। যে আমাদের সাথে ছিল না সে হচ্ছে এই যে আমার বাচ্চা বুগ্গু, আমাদের সাথে ছিল না, খুব মিস করেছি। বুগ্গু আমাদের খুব মিস করেছে। আমরা দুজন ছিলাম, এক আমি আর একজন ওই যে ক্যামেরাম্যান। এই দুজনেই নর্থ সিকিম রাইড কমপ্লিট করে 8:30টার সময় আমরা বাড়িতে পৌঁছে গেছি। কিন্তু বুগ্গু যেহেতু মামা বাড়ি ছিল, বুগ্গুকে সেখানে আনতে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে একবারে আমরা বাড়িতে ঢুকলাম। 5 দিন রাইড করে বাড়ি ফিরলাম। সঙ্গে সঙ্গে বুগ্গু আমাদের বুকে জড়িয়ে ধরেছে, বুগ্গু আমাদের মিস করেছে খুব, আমরা বুগ্গুকে খুব মিস করেছি। কিন্তু কিছু করার নেই, ওখানে তার বুগ্গুকে নিয়ে যাওয়া যাবে না, পারমিশন নেই, পারমিট দেয় না। আর হাই অল্টিটিউড, অক্সিজেনের মাত্রা খুবই কম। নিয়ে যেতে বলে ছেলেটা মজা করতো ঠিকই, কিন্তু নিয়ে যেতে পারলাম না। তো এই বছরের মতন এই বছরের শেষ রাইড কমপ্লিট করে আমরা খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। তোমরাও এইভাবেই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশার নয়। গুড বাই।